এইবার আমরা চলে যাচ্ছি আমাদের একটা অঙ্কে। তো আজকে আমি যেহেতু প্রথম ক্লাস, একটা এবং দুইটা দুইটা অঙ্ক জাস্ট অ্যাড করে নিছি। এই দুইটা অঙ্কই আমি জাস্ট আপনাদের করাবো, একদম ছোট ছোট দুইটা অঙ্ক। হ্যাঁ, তো ফার্স্ট আমরা 1 নম্বর অঙ্কটা করতেছি। দেখেন, আমাদের বলতেছে কনসিডারিং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফর দ্য কামিং ইয়ার। আমাদের কামিং ইয়ারের যে অর্থনৈতিক যে মানে দৃষ্টিকোণ ছিল বা দৃষ্টিকোণ আছে সেখান থেকে, অ্যান্ড এস্টিমেটস অফ সেলস মানে বিক্রয়ের ওপর, এবং অ্যান্ড আর্নিংস ফর দ্য ফার্মা ফার্মাটিক্যাল ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, ডেঞ্জারাস নাম। ইউ এক্সপেক্ট দ্যাট, মানে আমাদের বললো যে আমাদের এই কোম্পানির এই ফার্মাটিক যে ইন্ডাস্ট্রিটা আছে এইটার বিক্রয় এবং আয়ের উপর নির্ভর করে, হ্যাঁ, ইউ এক্সপেক্ট দ্য রেট অফ রিটার্ন ফর লাউরেন ল্যাবস কমন স্টক টু রেঞ্জ বিটুইন -20% অ্যান্ড +40% উইথ দ্য ফলোয়িং প্রবাবিলিটিস। মানে নিচে এই যে প্রবাবিলিটি গুলো আছে এগুলোর থেকে তুমি দেখতেছো যে ওদের পসিবল রিটার্ন আছে কত, -20% থেকে +40% পর্যন্ত। এটা হচ্ছে ওদের রিটার্নের ইয়াটা, মানে এত থেকে এত পার্সেন্ট পর্যন্ত রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে, সেটা আর কি ওরা বলতেছে যে এত থেকে এত পার্সেন্টের সম্ভাবনা হওয়ার আছে। এটা তুমি গেস করতেছো, মানে আমাদের বলতেছে আমরা কি করছি, গেস করে বলছি যে একটা কোম্পানি এই সম্ভাবনাতে, মানে এই যে দেখেন আমি যদি একটু বিস্তারিত বলি, এতটুকু সম্ভাবনায় ওদের এইটা মানে -20%, হ্যাঁ, রিটার্ন হওয়ার কথা, এত মানে সম্ভাবনা আছে এত পার্সেন্ট, 10%। আবার -5% রিটার্ন হওয়ার সম্ভাবনা আছে 15, মানে সম্ভাবনা কত, সম্ভাবনা পার্সেন্টেজ 15। তারপরে 10 পাওয়ার সম্ভাবনা আছে 20%, মানে সম্ভাবনাটা 20। মানে ওই যে আমি বলি না যে আমাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে 40%, ঠিক সেরকম এইটা পাওয়ার সম্ভাবনা আছে 20%। আবার এই মানটা পাওয়ার সম্ভাবনা আছে এত পার্সেন্ট, 25%। এরকম আমাদের প্রশ্নে ওরা বলতেছে। এখন বলতে পারেন আপু এইটা এবং এইটার কাজটা কি, দেখেন -20%, 20কে যদি আমি ভাঙাই আমি পাই কত, 0.20, তাই না? তো এইটার আগে মাইনাস দিয়ে দিলাম, দেখেন এই মানটা কিন্তু অলরেডি ওরা এখানে বসায় রাখছে। মানে এই কাজটা ওরা করে দিচ্ছে আমাদের, এই যে করে দিয়ে দিছে। এবং +40%, এখানে +40, 40কে ভাঙাইলে আমরা পাই 0.40। সো এই যে প্লাসের উত্তর। হ্যাঁ, তার মানে এই পয়েন্টগুলোই আমাদের এখানে একসাথে লিখছে আর এখানে ভেঙে ভেঙে আমাদেরকে বলে দিছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা পুরো বক্সটাতে আমাদের যত ওয়ার্কিং লাগবে আমরা পেয়ে যাব। কম্পিউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। হ্যাঁ, কম্পিউট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ER ফর লরেন ল্যাবস। আমাদের লরেন ল্যাবসের যে এক্সপেক্টেড রিটার্ন আছে সেটা তুমি আমাদের বের করে দেখাও, এইটা আমাদের প্রশ্নে বলতেছে। ঠিক আছে, সো প্রশ্নটা আমরা পড়ে নিলাম, এবার চলে যাচ্ছে আমাদের অঙ্কটার মধ্যে। দেখেন, এক্সপেক্টেড রিটার্নের রুলসে যদি আমি একটু চলে যাই, আমাদের বলছিলাম কি যে প্রবাবিলিটি থাকলে, আমরা কি করব, এই রুলসটা ইউজ করব, তাই না? সো আমি আবার একটু মার্ক করে নিচ্ছি যাতে আপনাদের চোখের সামনে জিনিসটা থাকে। এই রুলসটাকে আমরা ইউজ করব প্রবাবিলিটি থাকলে। সো আজকের অঙ্কটাতে প্রবাবিলিটি আছে, তাই না? সো আমাদের রুলসটা কি হবে যদি আমরা একটু দেখতে চাই। উই নো এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল RI, আচ্ছা সামেশন হবে, একটা সামেশন RI ইন্টু PI। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নের সূত্র। হ্যাঁ, প্রবাবিলিটি থাকলে। এবার এটাকে আমরা যদি একটু বিস্তারিত লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, দেখেন এখান থেকে লিখলে জায়গা হবে না, সো আমি এই পাশটা থেকে শুরু করে দিচ্ছি। যেহেতু আমাদের কয়টা কোম্পানি মানে কয়টা প্রবাবিলিটি আছে, 1 2 3 4 5 6। সো আমরা আর এটা কি রিটার্ন, এটা কি রিটার্ন। সো আমরা যদি একটু নামগুলো দিতে চাই, এটা হচ্ছে PI আর এটা হচ্ছে কি RI। সো 6টা আছে, আমরা দিয়ে দিতেছি R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4 প্লাস R5 ইন্টু P5 প্লাস
6 × P 6, হ্যাঁ, মানগুলো বসিয়ে দিলাম। এবার যদি আমরা কাজগুলো করি, যেহেতু সবগুলোর মান আমাদের পার্সেন্টেজ আকারে দিয়ে দিছে, আমাদের কষ্ট করে আর পার্সেন্টেজ বের করতে হবে না। কিন্তু ওরা যদি পার্সেন্টেজ না বলে, 10%, 15%, 20% বলতো, এখানে ধরেন এখানে আমাদের বলা আছে -20%, -5%, 10%, তারপরে 15%, এরকম পার্সেন্টেজ আকারে যদি দিয়ে দিত, আমাদের অবশ্যই পয়েন্টে বের করে নিতে হবে। কথাটা মনে রাখবেন যে এই অঙ্কগুলোর বেলায় যখনই আমাদের পার্সেন্টেজের মান আমরা পাবো, আমরা কি করব বলেন তো? পয়েন্ট আকারে বের করে নিব, মানে পার্সেন্টটাকে ভাঙাইয়া নিব। নিয়ে আমরা কাজ টাজ করে দরকার হলে পরে গিয়ে আবার 100 দিয়ে গুণ করে দিব, কিন্তু প্রথমে আমরা কি করব? পার্সেন্টেজটাকে ভাঙায় নেব। সব সময়, ঠিক আছে, সব সময় না হলে দেখবেন এক অঙ্কে ভাঙায় নিছেন, আর এক অঙ্কে ভাঙায় নেওয়া লাগবে না, মানে দুই জায়গায় দুই নিয়ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করব? প্রত্যেকবারই পয়েন্টটাকে ভাঙায় নিব। ওকে, আচ্ছা। তো এখানে যেহেতু পয়েন্টটাকে ভাঙানো আছে, তো আমি যদি একটু বসাই দিই, দেখেন এটা হচ্ছে আড়াই, তাহলে এটা হচ্ছে আগে, তাহলে -0.20 ইন্টু -0.20 ইন্টু হচ্ছে 0.10, হ্যাঁ, বসাই দিলাম, প্লাস, তারপরে -0.05, -0.05 ইন্টু -0.15, প্লাস, তারপরে 0.1 ইন্টু 0.20, ওকে, প্লাস 0.15, 0.25, তাহলে 0.15 ইন্টু 0.25, প্লাস, তারপরে 0.20 ইন্টু পয়েন্ট আবারও 20, ওকে, প্লাস 0.40 ইন্টু 10, ওকে, 0.40 ইন্টু 0.10। আচ্ছা, তো এখানে যেহেতু মাইনাসের একটা ঝামেলা আছে, আপনারা চাইলে পুরো ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে একবারে তুলে করতে পারেন। আবার আমরা চাইলে আলাদা আলাদা করে করতে পারি, যেরকম 0.20, 0.10কে গুণ করব, 0.20 ইন্টু 0.10 না দিলেও চলে, আমাদের আসতেছে 0.02, যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, সো এইভাবে করেও আপনারা চাইলে করতে পারেন, আমি আগে একটু করে দেখাই, দেখেন। এখানে যদি আমি বসাই 0.15, 0.05 ইন্টু 0.15, আমাদের মান আসতেছে এখানে এরকম একটা মান আসছে। আমি একটু এই অঙ্কগুলোর মধ্যে একটু এদিক দিয়ে ঝামেলা লাগবে, তো সবাই একটু খেয়াল করব। আমি যখন ক্যালকুলেটরে তুললাম 0.05 ইন্টু 0.15, হুম, এটা যখন আমি গুণ করলাম আমার মান আসলো 7.5 - 0.3। আপনারা একটু ক্যালকুলেটর, সবাই একটু ক্যালকুলেটরটা সামনে নিয়ে দেখবেন, কারণ এই ক্যালকুলেশনগুলো পরে কিন্তু আপনাদের প্রবলেম হবে। হ্যাঁ, এই কারণে আমি আগে বলতেছি। সো আমরা যখন এই দুটাকে গুণ করলাম আমাদের আসতেছে -0.3, এরকম উপরে এরকম ক্যালকুলেটরে পুরো এরকম একটা ফেস আপনারা পাবেন। হ্যাঁ, সো এবার আমরা কি করব? যোগ করে দেন 1, করে দিচ্ছি +1, আমাদের মান আসতেছে 1.0075, এরকম। তো এই যে ওয়ানটা আসছে না, এই ওয়ানের জায়গায় জিরো দিয়ে দিব, তাহলে দিয়ে দিচ্ছি 0.0075। খেয়াল করবেন এখানে মাইনাস ছিল, আমি যদি মাইনাস দিয়ে দিই তাহলে কি হচ্ছে? মাইনাসে প্লাসে মাইনাস। তো আমি এই কাজটা আমাকে আবার করতে হবে, তো ওইটা না করে আমি কি করলাম? এখানে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে দিলাম, তাহলে কাজটা আমাকে আর করা লাগবে না, আমি একবারে করে নিলাম। হুম, ওকে। তো এরপরে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, এখানে তো আর মাইনাস নাই, সো মাইনাস প্লাসে মাইনাস ওইটার আর ঝামেলাও নাই। 0.1 ইন্টু 0.20, আমাদের আসতেছে 0.02, প্লাস 0.15 ইন্টু 0.25, আমাদের আসতেছে 0.0375, প্লাস 0.20 ইন্টু 0.20, আমাদের আসতেছে 0.04, প্লাস 0.4 ইন্টু 0.1, হ্যাঁ, আমাদের আসতেছে 0.04, ওকে। তো ইকুয়াল দিয়ে এবার আমরা যদি মানটাকে বসাই দিই, দেখেন এই যেমনি আছে, যেরকম -0.02, -0.0075, প্লাস 0.02, প্লাস 0.0375, প্লাস 0.04, প্লাস 0.04,
হুম, যেটা মাইনাসে ছিল সেটা মাইনাসে, যেটা প্লাসে ছিল সেটাকে প্লাসে আমি কিন্তু এইভাবেই তুললাম। তো আমার মান আসতেছে 0.11। তো এভাবে আমি রাখবো না, আমি কি করব, পার্সেন্টেজে বের করব। সো আমি এখানে গুণ দিয়ে দিচ্ছি 100 দিয়ে। হুম। সো এই 11%। ব্যাস, অঙ্কটা আমাদের হয়ে গেল। আপনারা চাইলে এটাকে পুরোটা একসাথে করতে পারেন। আমি এখান থেকে আপনাদের একটু দেখাই দিতেছি যে এই লাইনটা পরের থেকে আমি করতেছি, মনে করেন এই দুইটা লাইন আমি করি নাই, হ্যাঁ, দুইটা লাইন না করে আমি কি করতেছি, এখান থেকে এই লাইনের পরের লাইনটা আমি করতেছি ইকুয়াল মাইনাস 0.20 ইন্টু 0.10 আছে, বসাই দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস 0.05 ইন্টু 0.15 প্লাস 0.1 ইন্টু 0.2 প্লাস 0.15 ইন্টু 0.25, হ্যাঁ, আবার প্লাস 0.2 ইন্টু 0.2, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 0.4 ইন্টু 0.1। হ্যাঁ, তো এটা আমরা বসাই দিলাম ইকুয়াল। এবার আমরা যদি কাজটা করি, আমরা একসাথে কাজটা করতে পারি। যেরকম মাইনাস ব্রাকেট আমরা দেখি হয় কিনা, 0.2 ইন্টু 0.1 ব্রাকেট, হ্যাঁ, আবার মাইনাস, আমি মাইনাস দিয়ে এটা তুললাম, ব্রাকেট দিয়ে দিয়ে তুললাম। আমাদের ক্যালকুলেটরের মধ্যে কিন্তু ব্রাকেট দেওয়ার মতো সাইন আছে, ব্রাকেট সুইচ আছে, হ্যাঁ, ওইখানে টিপ দিলে দেখবেন ব্রাকেট উঠে যাবে। দেন আবার মাইনাস দিতেছি, দিয়ে ব্রাকেট 0.05 ইন্টু 0.15 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.1 ইন্টু 0.2 ব্র্যাকেট, আচ্ছা, আবার প্লাস ব্র্যাকেট 0.15 ইন্টু 0.25 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.2 ইন্টু 0.2 ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট 0.4 ইন্টু 0.1 ব্র্যাকেট। পুরো অ্যান্সারটাকে আমি লিখছি, দেখেন সুন্দর মতো আমাদের 0.11 চলে আসছে। সো এইভাবে আপনারা আলাদা আলাদা করে না করলে ডিরেক্ট যদি করে দেন তাও কিন্তু আমাদের হবে, এবং গুণ দিয়ে দিলে 111%। ঠিক আছে। সো একবারে কিভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিলাম, আলাদা আলাদা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিলাম। তো এটা হয়ে গেল আমাদের কত নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্কে। 1 নাম্বার অঙ্ক থেকে আমাদের জাস্ট এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করে নিলাম। সো এই যে আমি আলোচনা করলাম এই অঙ্কটার মধ্যে, এই 1 নাম্বার অঙ্কটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে আমাকে একটু জানাবেন। আপু ওই যে ক্যালকুলেটরের কাজটা দেখাইছিলেন এটা বুঝি নাই। কোনটা, কোন কাজটা ভাইয়া? যে ওই যে ক্যালকুলেটর 0.0075। আচ্ছা, আপনার সামনে কি ক্যালকুলেটর আছে? জি আছে। হ্যাঁ, তাহলে কষ্ট করে ক্যালকুলেটরের মধ্যে একটু এই মানটা তুলবেন, আমি লিখতেছি একটু ওয়েট। আচ্ছা, 0.05 ইন্টু হচ্ছে 0.15, এটাকে গুণ করেন ক্যালকুলেটরে, আমিও করতেছি, হ্যাঁ। 0.05 জি ইন্টু ইন্টু 0.15, হ্যাঁ ভাইয়া, সেভেন আপনার ফাইভ হ্যাঁ, উত্তরটা কি আসছে বলেন? জি 7.5 ইন্টু 10 পাওয়ার -3। হ্যাঁ, এই যে পাওয়ার, এই যে -03টা আসলো না? তো যখনই আমাদের কোনো অঙ্ক করার সময়, মানে কোনো অঙ্ক এরকম ক্যালকুলেট করে দেখবেন, এই এই অঙ্কগুলোর বেলায় এইরকম মান, আমরা এই যে 11% বের করছি না, এটা কিন্তু আমাদের আজকের অঙ্কের মেন উত্তর, তাই না? সেই মেন উত্তরের মধ্যেও কিন্তু আমাদের এরকম আসতে পারে, পাওয়ার -03 অথবা 0.4 অথবা 0.5 এরকম আসতে পারে। তো ওই সময় আমরা কি করব, 0.3 আছে, 4 আছে, 5 আছে না, কত আছে সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা এই মানটার সাথে করে দেন ভাইয়া +1, এটা জি একটু করেন, +1। হুম, কত আসছে উত্তরটা জি বলেন? 1.0075। ওকে, এবার এই যে ওয়ানটা আমি দিচ্ছি, এই ওয়ানটা কি আমাদের অঙ্কের মধ্যে ছিল? ছিল না, আমরা জাস্ট এই যে -03 দেখেন, এই যে এই মানটা যে পাইছি, এইটার উপরে কি -03 আছে বা মাইনাসের কোনো মান আছে, কোনো পাওয়ার আছে দেখেন তো? জি না। হ্যাঁ। তো এই পাওয়ারটাকে সরানোর জন্য আমরা এই ওয়ানটা কি নিছি,
হ্যাঁ, সো এই ওয়ানটা তো আমাদের অঙ্কের মধ্যে ছিল না। তো আমরা কি করব বলেন তো, এই ওয়ানটাকে মুছে এখানে আমরা জিরো দিয়ে দিব, মানে এইটার অ্যাকুরেট উত্তর হচ্ছে এইটা। হ্যাঁ, তো এইটা একটা সিস্টেম আছে যেভাবে আমাদের বের করতে হয়, তবে ওইটা আমি শিখাই না কাউকে। কারণ ওইভাবে শিখলে হয় কি, জিরোটা দিতে অনেকের কম বেশি হয়ে যায়, কেউ কেউ জিরো বেশি দেয়, কেউ কেউ আবার জিরো একটা কম দেয়। হ্যাঁ, সো ওইটাকে আমি শর্টকাট নিয়ম শিখাই দিছি, প্লাস ওয়ান করে দিবেন, ব্যাস আপনাদের অ্যাকুরেট উত্তরটা বের হয়ে যাবে। এবং এখানে আমরা সামনে যে ওয়ানটা পাবো, ওই ওয়ানটাকে মুছে জিরো দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তার মানে 7.5 - 0.3, এটার মানে কি জানেন, এই যে থ্রি, থ্রি থাকলে আমরা দুইটা পয়েন্টের পর দুইটা জিরো দিব। দুইটা জিরো দিয়ে 7.5 দিব। এখানে মনে করেন যদি ফোর থাকতো, তাহলে আমরা কি করতাম, পয়েন্টের পর এক দুই তিন, তিনটা জিরো দিয়ে 7.5 লিখতাম। বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছি ভাইয়া? জি। হ্যাঁ, তো এভাবে আমরা গুনে গুনে দিতে গেলে দেখবেন অনেক সময় কম হচ্ছে, অনেক সময় বেশি হচ্ছে, একটা ঝামেলা থাকে। তো এই কারণে আমি এই ক্যালকুলেটরের প্লাস ওয়ান সিস্টেমটা দেখাই দিছি। ওকে, আচ্ছা। তো এই এক নম্বর অঙ্কটার মধ্যে বা ক্যালকুলেশনের মধ্যে আমাদের আর কারো কোনো কোশ্চেন আমাকে একটু জানাবেন। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের আজকের 2 নম্বর যে অঙ্কটা আছে এটার মধ্যে। ওকে, প্রশ্নটা একটু পড়ে নিচ্ছে, আমাদের কি কি বলতেছে দেখেন। গিভেন দ্য ফলোয়িং মার্কেট ভ্যালু অফ স্টকস, আমাদের স্টকের মার্কেট ভ্যালুগুলো দিয়ে দিছে, এই যে মার্কেট ভ্যালু দিয়ে দিছে। এবং আমাদের বলতেছে ইন ইওর পোর্টফোলিও, তোমার পোর্টফোলিওর মধ্যে, অ্যান্ড দেয়ার এক্সপেক্টেড রেটস অফ রিটার্ন, এবং তোমার এক্সপেক্টেড রিটার্নের মধ্যে, এই যে দেখেন আমাদের এক্সপেক্টেড রিটার্ন, এক নম্বরে আমরা নিজেরা বের করছি তাই না, 2 নম্বরে ওরা আমাদেরকে বলে দিছে। ওকে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইওর কমন স্টক পোর্টফোলিও, মানে আমাদের পোর্টফোলিওর যে মান আছে সেই মানের জন্য এক্সপেক্টেড রিটার্নটা কত হবে। তার মানে আমাদের কি বললো, এই যে কোম্পানিগুলো আছে, এই সবগুলো কোম্পানি মিলিয়ে আমাদের এক্সাক্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত। কয়টা কোম্পানি আছে, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা কোম্পানি মিলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর মান কত, সেইটা আমাদের কি করতে হবে, এখান থেকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের মানটা বের করে নেব, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইয়োর কমন স্টক পোর্টফোলিও। সো এই মার্কেট ভ্যালুগুলো আমরা বসাইলাম এবং এক্সপেক্টেড রিটার্ন আমরা এখানে বসাইলাম। ওকে, তো এইবার আমরা যেটা করব, আমাদের মানগুলো এখান থেকে দেখেন, আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও চাইছে। এটাকে চাইলে আমরা আলাদা আলাদা করে করতে পারি, তবে আলাদা আলাদা করলে অনেকটা ঝামেলা হবে। সো আমি আপনাদেরকে বক্সের মাধ্যমে করে দেখাবো। সো আমরা বক্স কেটে নিচ্ছি। যখনই আমাদের দুইটা তিনটা কোম্পানি, দুইটা থাকলে অ্যাকচুয়ালি বক্স আকারে করার দরকার নাই, আলাদা আলাদাই করব। কিন্তু তিন বা তার বেশিও যদি অঙ্ক দিয়ে দেয়, সেগুলো আমরা বক্সের মাধ্যমে করার চেষ্টা করব। এভাবে করলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, সো দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু পাঁচটা ছিল, আমরা পাঁচটা কোম্পানি ছিল, আমরা পাঁচটা হচ্ছে কোম্পানির জন্য পাঁচটা ঘর, এবং হচ্ছে 6 নম্বরের জন্য 6 নম্বর ঘরটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এই একটু ওয়েট, এই 6টা ঘর দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার যদি আমি দাগগুলো দিই দেখেন, আজকের অঙ্কে যেহেতু আমাদের মার্কেট ভ্যালু বলে দিছে আর এক্সপেক্টেড রিটার্ন বলে দিছে, আমাদের এক্সপেক্টেড রিটার্ন আর বের করতে হবে না। তো আমরা এখান থেকে সরাসরি কোম্পানির নামগুলো দিয়ে দিব, মার্কেট ভ্যালুটা বসাবো, এক্সপেক্টেড রিটার্নটা বসাবো, এবং আমাদের পোর্টফোলিওর মানটা বের করে ফেলবো। আচ্ছা, তো এখানে আমরা লিখতে পারি, স্টকস এর নামগুলো লিখে দিচ্ছি, মানে কোম্পানির নামগুলো। এটা হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইয়ার মানে এক্সপেক্টেড রিটার্ন, আর এখানে হচ্ছে কি বলতে পারি, আচ্ছা এখান থেকে আমাদের আর একটা ঘর কাটি, দাঁড়ান। এই এটা হচ্ছে একটা, ওকে। সো এখানে হচ্ছে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু। এবং আমাদের দেখেন আজকের অঙ্কটার মধ্যে আমাদের না কোনো প্রবাবিলিটি আছে, না কোনো ওয়েট আছে, কোনো কিছুই বলে দেয় নাই, জাস্ট আমাদের বলছে মার্কেট ভ্যালু। তাহলে মার্কেট ভ্যালুর কাজ কি, এটা আমরা এক্সপেক্টেড রিটার্নের সাথে, দেখেন আমরা এই জায়গায় যে রুলসগুলো পড়ছি, কোনো এক্সপেক্টেড রিটার্নের মধ্যে কি মার্কেট ভ্যালু দিয়ে কোনো রুলস পাইছি আমরা? পাইনি। এক্সপেক্টেড রিটার্নের কোনো জায়গায় আমরা কিন্তু মার্কেট ভ্যালু দিয়ে কোনো রুলস পাইনি। তাহলে এই জায়গায় এই যে মার্কেট ভ্যালুটা দিছে, এটার কাজটা কি? এই মার্কেট ভ্যালু দিয়ে আমরা কি করব,
ওয়েটটা বের করে নিব। কি বের করে নিব? ওয়েট। সো লিখে দিচ্ছি WIEIGHT। ওয়েটটা আমরা কি করব? বের করে নিব। ঠিক আছে, তো এই ওয়েটটা আমরা বের করে নিব এবং এই ওয়েটের সাথে গুণ করে দিব এক্সপেক্টেড রিটার্নের মানকে। ঠিক আছে, তো এইবার আমরা যেটা করব দেখেন, আমাদের স্টকস গুলোর নাম ছিল, আমি একদম শর্ট করে PS, আচ্ছা, ফিলিপস, আচ্ছা, এভাবে লিখে দিচ্ছি ফিলিপস। তারপর হচ্ছে স্টারবাকস, আচ্ছা, স্টার লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, ওকে, ন্যাশনাল। তারপর হচ্ছে আমাদের ইন্টেল, আচ্ছা, ইন্টেল, টেল। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের কি যেন ছিল একটা, ওয়েল গ্রিন, আচ্ছা। হুম, বসাই দিলাম, মার্কেট ভ্যালু গুলো বসাই দিতেছি, 15, 17, 32, 23, ওকে। 15, 17, 32, 23, আর একটা কত ছিল, 7,000, ওকে। 7,000, তাহলে এগুলো প্রত্যেকটাই হাজারে ছিল, আমি হাজার মানগুলো বসাই দিতেছি। আচ্ছা, ওয়েটটা কিভাবে বের করব? ওয়েটটা বের করার জন্য এই যে মার্কেট ভ্যালুগুলো আছে না, এই মার্কেট ভ্যালুগুলোর টোটাল মূল্যটা আমাদের জানতে হবে। কি? টোটাল মূল্য। সো আমি এখানে লিখে দিচ্ছি টোটাল। লিখে আমরা কি করব, এই 15,000, 17,000, 32,000, 23,000, 7,000, এই প্রত্যেকটা মান আমরা লিখব। 15,000, 15,000 যোগ 17,000 যোগ 32,000 যোগ 23,000 যোগ 7,000, আমাদের আসতেছে 94,000 টাকা। বসাই দিতেছি 94,000 টাকা, ক্লোজ। হ্যাঁ, তো এবার আমরা কি করব? আমাদের ওয়েট বের করার সূত্র হচ্ছে আমাদের টোটাল মূল্যটাকে, এই টোটাল মূল্যটা দিয়ে আমাদের এই প্রত্যেকটা মার্কেট ভ্যালুকে ভাগ করা। এই এভাবে আমরা ওয়েটটা বের করি। হ্যাঁ, মানে আমি যদি একটু বিস্তারিত বুঝাই, মনে করেন এ কোম্পানিতে আমাদের এ এবং বি, দুইটা কোম্পানি মিলে টোটাল 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে। হুম, এক এ কোম্পানি বিক্রি করছে, মানে ওরা টোটাল দুইজনে মিলে বিক্রি করছে 1 লক্ষ টাকার পণ্য, দুইজনে মিলে। তো পরে বলতেছে এ বিক্রি করছে 40,000 টাকার পণ্য, আর বি বিক্রি করছে কি 60,000 টাকার পণ্য। এবার আমরা ওদের এই 60,000, 40,000, এগুলোকে আমরা পার্সেন্টেজে বের করব। কিভাবে বের করব? পার্সেন্টেজে আমরা মানটা ধরবো। তো আমরা কি করব, 40,000কে ভাগ দিয়ে দিব 1 লাখ দিয়ে। তাহলে এই 40,000 ভাগ দিয়ে দিচ্ছি 1 লাখ, কত আসতেছে? 4। হুম, তার মানে কি 4%, মানে 4, আমাদের ওয়েটটা কত, 4, মানে ওরা হচ্ছে 1 ভাগের কত, 1 ভাগের 4 ভাগ পণ্য বিক্রি করে। সরি, এখানে একটু ওয়েট। ও হ্যাঁ, ভুল হয়েছে, কারণ তো বলি এরকম আসলো কেন উত্তর, 1 লাখ হবে। হ্যাঁ, এই যে এরকম আসছে দেখেন, 0.4, তার মানে একের, মানে সবসময় মনে রাখবেন ওয়েট যে জিনিসটা আছে না, এটা অলওয়েজ কত থাকে, 1। সবসময় এটার মান কত হবে, 1, সব সময় 1 হবে। সো এই 1-এর মধ্যে 0.4 অংশ কে এ বিক্রি করতেছে, আর বি কতটুকু বিক্রি করতেছে, 60,000 ভাগ হচ্ছে 1 লাখ, 0.6। এই 1-এর 0.6 হচ্ছে কে বিক্রি করতেছে, বি কোম্পানি বিক্রি করতেছে। তার মানে ওরা দুজন মিলে দেখেন 0.4 এবং 0.6 যদি আমরা যোগ করি আমাদের কত আসবে, 1 আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বিষয়। তো এখানে আমাদের দুইটা কোম্পানি দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম, বাট আজকের অঙ্কটাতে মধ্যে কত, 5টা কোম্পানি আমাদের দিয়ে দিছে। তাহলে এবার 5টা কোম্পানির কাজ কিভাবে করব? সেম ওয়ে, 15,000, আমি ক্যালকুলেশনটা একটু লিখে দিচ্ছি এখানে। 15,000কে ভাগ দিয়ে দিব 94,000 দিয়ে। হ্যাঁ, আবার 17,000, এটাকে ভাগ দিয়ে দিব 94,000 টাকা দিয়ে। আচ্ছা, 32,000, এটাকে ভাগ দিয়ে দিব 94,000 দিয়ে। 23,000, এটাকে ভাগ দিয়ে দিব 94,000 দিয়ে। 7,000, এটাকে ভাগ দিয়ে দিব 94,000 দিয়ে। হ্যাঁ, তো এবার যদি আমরা কাজটা করি, 15,000 ভাগ 94,000, আমাদের আসতেছে মানটা 0.1595। আচ্ছা, 5-এর পরে যেহেতু 7 আছে, সো আমরা লিখে দিতে পারি 0.1596। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। আচ্ছা, 17,000 ভাগ দিয়ে দিব 94,000 দিয়ে, আমাদের আসতেছে
0.18085 আছে, যেহেতু 5 আছে আমরা 8 এর জায়গায় 9 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 32,000 ভাগ 94,000, আমাদের আসতেছে 0.34042 আছে, তোর যেহেতু 2 আছে এটা নাও দরকার নেই। আচ্ছা, 23,000 ভাগ 94,000, 0.24468। হ্যাঁ, তাহলে 8 এর জায়গায় আমরা, মানে যেহেতু 8 আছে 6 এর জায়গায় 7 দিয়ে দিলাম। ওকে, 7,000 ভাগ হচ্ছে 94,000, আমাদের আসতেছে 0.7446। হ্যাঁ, তো 4 এর পরে যেহেতু 6 আছে আমরা এখানে 4 এর জায়গায় 5 লিখে দিলাম, তাহলে 0.0745। ওকে, 0745, আচ্ছা বসায় দিলাম। তো এইবার আমরা যেটা করব দেখেন, আমরা একটু দেখি এখানে প্র্যাকটিক্যাল একটা জিনিস। এই পাঁচটা মান, দশমিকের মানগুলো পাইছি না, এগুলো একটু যোগ করে দেখি তো কত হয়। 1596 প্লাস 0.1809 প্লাস 0.3404, 2447 প্লাস 0.0745। ওকে, আমাদের আসতে আসতে দেখেন 1.0001 এরকম একটা মান আসছে। তো দশমিকের পরে জিরো জিরো আছে, এটা রাখার দরকার আছে না। তার মানে এখানে আমাদের উত্তরটা কত আসলো? 1। এই দেখছেন, বলছিলাম কি ওইটার মান সব সময় এক, এই যে এক হইলো। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন, আমাদের প্রশ্নে এক্সপেক্টেড রিটার্ন ওরা বলে দিছে 0.14, তাহলে লিখে দিচ্ছি আমি এখানে 0.14। তারপরে আছে -0.04, -0.04। তারপরে আছে 0.18, 0.18। তারপর আছে 0.16, 0.16। তারপর আছে 0.12, তাহলে 0.12। এই মানটা আমরা বসাই দিলাম। ওকে, এক্সপেক্টেড রিটার্নও বসানো হয়ে গেল। এরপর আমি কি লিখলাম? ওইটার সাথে এক্সপেক্টেড রিটার্নটাকে গুণ করে দিব, তার মানে হচ্ছে আমাদের এই মানটার সাথে এটাকে গুণ করব। ওকে, 0.1596 ইন্টু 0.14। হুম আমাদের আসতেছে 0.02234 এরকম আসতেছে। তো আমি আবার একটু লিখি 0.0223। আমরা চাইলে চার সংখ্যা রাখতে পারি, আমি চার সংখ্যায় নিতেছি, থ্রির পরে ফোর আছে তো এক যোগ করার দরকার নাই। আচ্ছা, তারপরে এটার সাথে এটাকে গুণ, 0.81809 ইন্টু 0.04। হ্যাঁ, আমাদের আসতেছে এখানে আবার আমাদের মাইনাসের একটা মান চলে আসছে, সো আমরা দিয়ে দিব +1। আমাদের মান আসতেছে 1 পয়েন্ট এরকম আসতেছে, তো ওয়ানের জায়গায় আমরা কি দিব? 0, 0.00726, সরি 23। সো 3 আছে, যোগ করা দরকার নেই। আর এখানে যেহেতু মাইনাস ছিল, মাইনাস দিয়ে দিব। আর দুনো জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে কি দিতাম? প্লাস দিতাম। হ্যাঁ, সো যেহেতু এক জায়গায় মাইনাস আছে, মাইনাস দিতে হবে। ওকে, এখন বলতে পারেন যে আপু কেন মাইনাসে প্লাসে মাইনাস? ওকে, আর যদি এখানেও মাইনাস থাকতো এখানেও মাইনাস থাকতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। ওকে, তো এবার এটাকে এটাকে গুণ করব। 18 আমরা গুণ করে পাচ্ছি 0.06127 আছে, তাহলে 2 এর জায়গায় 3 বসাই দিলাম। 0.2447 ইন্টু 0.16, আমাদের আসতেছে 0.03915। তাহলে 5 যেহেতু আছে তাহলে 1 এর জায়গায় 2। তারপরে 0.745 ইন্টু 0.12। আচ্ছা, আমাদের আবারও ওই মাইনাসের ইয়ে আসতেছে, সো প্লাস করে দিচ্ছি 1, আমাদের আসতেছে 0.00894। তো 4 আছে, নাও দরকার নেই, আমরা এটাকে বসাই দিলাম। দিয়ে এবার আমরা যেটা করব, আমরা এটাকে দাগ দিয়ে আমরা এখানে এইটার মানটা, মানে এই যে এই মানগুলো সবগুলো, এইটা এই প্রত্যেকটা মান আমরা কি করব? যোগ করে বসাবো। হ্যাঁ, মানে সামেশনটা বের করব। তো এটা আগে তুলতেছি, 0.0223। ওকে, তারপর এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে -0.0072। ওকে, তারপর এটা আবার প্লাসে আছে তাহলে +0.0613। তারপরে এটাও প্লাস আছে তাহলে +0.0392। ওকে, তারপর এটাও আমাদের প্লাস আছে তাহলে +0.0089। হ্যাঁ, সো ইকুয়াল দিলে আমাদের আসতেছে
0.1245 এই মানটা আমরা পাইলাম। হ্যাঁ, 0.1245 এই মানটা আমরা পাইছি। ওকে, সো এইবার যদি আমরা এই মানটা পাইছি না, এটাকে আমরা চাইলে এইভাবেও রাখতে পারি বা গুণ করে দিতে পারি 100 দিয়ে। আমি গুণ করে দিব 100 দিয়ে, কারণ এক্সপেক্টেড রিটার্ন আমাদের সবসময় পার্সেন্টেজে বের করতে হয়। সো এক্সপেক্টেড রিটার্ন, দেখেন, নর্মাল এক্সপেক্টেড রিটার্ন হলে আমি জাস্ট এইভাবে লিখে রেখে দিতাম, বাট এটা হচ্ছে পোর্টফোলিও, সো আমি পি আর পি এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও লিখে দিলাম, দিয়ে ইকুয়াল আমরা কি করব, এইটার সাথে গুণ করে দিব 100। সো গুণ করে দিচ্ছি 100, আমাদের আসতেছে 12.45%। ঠিক আছে, এই মানটা আমরা বসাই দিলাম। ওকে, সো হয়ে গেল আমাদের 2 নাম্বার যে অঙ্কটা ছিল সেইটা। সো এই 2 নাম্বার অঙ্কটার মধ্যে আমাদের কারো কি কোনো কোশ্চেন আছে, আমাকে একটু জানাবেন।